বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, রহনপুর মহিলা কলেজ অর্থনীতি বিভাগ, একাদশ দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসের। আজকে আমি আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। এটার উপরে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। তো ইতিমধ্যে আমি উল্লেখও করে দিয়েছি বোর্ডে যে আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। তোমরা জানো বাংলাদেশ একটি উন্নয়নশীল কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান এই কারণে যে আজও কৃষি হচ্ছে এই দেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি। এখনও দেশের মোট জনসংখ্যা প্রায় 70 থেকে 80% মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এবং কৃষির সাথে সম্পৃক্ত। তো আজও এই কৃষি হচ্ছে চালিকা শক্তি। বাংলাদেশ হচ্ছে একটি দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি ক্ষুদ্র দেশ, যার বিশাল একটা জনসংখ্যা রয়েছে। এই বিশাল জনসংখ্যা অর্থনৈতিক উপর প্রচণ্ড একটা চাপ থাকা সত্ত্বেও এদেশের অর্থনৈতিক যে উন্নয়ন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাংলাদেশের ক্রমাগত উন্নয়নের ধারাটা চোখে পড়ার মতো। বিশেষ করে স্বাধীনতা উত্তর তোমরা জানো যে এদেশকে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন শাসক এদেশকে জবরদখল করে এদেশকে শাসন করে গেছে। তারা এদেশের অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে এদেশের অর্থনীতিকে দমন পীড়ন করে এদেশের মানুষকে নিপীড়িত নির্যাতন করে এদেশের অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে সে থেকে উত্তরণের কোনো উপায় ছিল না। বিশেষ করে তারা এদেশের সম্পদ এদেশের মানুষের মাধ্যমে ব্যবহার করেছে বটে, কিন্তু উন্নয়নের সার বস্তুটুকু তারা নিয়ে গেছে নিজ দেশে। স্বাধীনতা পূর্ববর্তী পর্যায়ে যদি অর্থনৈতিক সূচকগুলো আমরা দেখি বা অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো আমরা যদি লক্ষ্য করি, তাহলে কি হলো, এদেশের সম্পদের যে মালিকানা সেটা ব্যক্তি পর্যায়ে ছিল এবং পূর্ণ স্বাধীনতা ছিল। বেসরকারি খাতে, বিশেষ করে বেসরকারি খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, যার জন্য কি হয়েছিল, এই দেশের জমিদারি প্রথা প্রচলিত ছিল। বিশেষ করে বাংলাদেশের মুসলিমে কয়েকজন মানুষ এই সম্পদের মালিকানা তাদের হাতেই ছিল। এই কারণে এই দেশের সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষগুলো ছিল অর্থনৈতিক উন্নয়ন থেকে বঞ্চিত, মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত ছিল। আর তারা এই দেশের সম্পদটাকে ওইভাবেই তারা ব্যবহার করেছিল। তো 71 সালে বিশেষ করে স্বাধীনতার পর থেকে তো এই ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থেকে বাংলাদেশ সরকার কী করলো, এই অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলোকে একটু পরিবর্তন করে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বা মূল নীতি হিসেবে সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। এই কারণে গ্রহণ করা হয়েছিল যে এদেশের মুসলিম জনগণের হাত থেকে এই সম্পদটাকে, সাধারণ সম্পদের যে বন্টন, সুষম বন্টন নিশ্চিত করার জন্য এই সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। সরকার লক্ষ্য করেছিল এবং সরকারের দৃষ্টিভঙ্গি ছিল সাধারণ মানুষ এই সুবিধা, সকল পর্যায়ের মানুষ যাতে সমান সুবিধা পায় বা ভোগ দখল কিংবা মৌলিক চাহিদার নিশ্চয়তা দেওয়া যায়, এই লক্ষ্যে এই দেশের অর্থনৈতিক হিসাবে অর্থনীতির মৌলিক নীতি হিসাবে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল। এক্ষেত্রে দেখা গেছে যে এই সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থা এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রবর্তনের জন্য কী করেছে, এদেশের এই জমির মালিকানাটা কী ছিল, জমির পরিমাণে ঊর্ধ্বসীমা নির্ধারণ করেছিল। ব্যক্তি
পর্যায় থেকে অর্থাৎ বেসরকারি খাতকে উৎখাত করার জন্য, বেসরকারি খাতকে নিরুৎসাহিত করার জন্য জমিদারি প্রথা বিলুপ্ত করেছিল এবং ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা থেকে রাষ্ট্রীয় মালিকানা নিয়ে নিয়েছিল সরকার, যার জন্য এই সমাজতন্ত্র ব্যবস্থাটাকে আরও পাকাপোক্ত করার ক্ষেত্রে এবং এটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার অনেক পদক্ষেপই বিভিন্নভাবে নিয়েছিলেন, যার জন্য তবে ব্যাপক দুর্নীতি, অনাচার, প্রশাসনিক ব্যর্থতা, বন্টনের সুষম বন্টনের সমস্যা, এই বিভিন্ন কারণে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা যে মূলনীতি সরকার নিয়েছিল সেই নীতি থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল, পশ্চাৎমুখী হয়েছিল। রাষ্ট্রীয় ক্ষমতা প্রবর্তনের পর এদেশে এই সমাজতন্ত্র ব্যবস্থা থেকে আবার ফিরিয়ে এসে ধনতান্ত্রিক ব্যবস্থা পুরো না গেলেও একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দিকে সরকার কিন্তু এদেশের অর্থনীতির দিকে প্রচালিত করলো। সেক্ষেত্রে কী করলো, ব্যক্তি বা রাষ্ট্রীয় মালিকানা থেকে খাতগুলোকে নিরুৎসাহিত করে বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং এই ব্যাপারে অনেক পদক্ষেপই সরকার গ্রহণ করেছিল। তবে এক্ষেত্রে ব্যক্তির যে বিনিয়োগ, সরকারি বেসরকারি উভয় খাতের বিনিয়োগের নিশ্চয়তা নিরূপণের জন্য অনেক কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। বিনিয়োগের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, ব্যাপক আলোচনা করা সুযোগ এখানে নেই, অল্প সময়ের মধ্যে আমাকে অনেক কিছু আলোচনায় নিয়ে আসতে হবে। তার মধ্যে বিনিয়োগ প্রথা বা বিনিয়োগ খাতটা, এখানে সরকারি বেসরকারি উভয় খাতই কিন্তু বিনিয়োগের নিশ্চয়তা বা বিনিয়োগ করা যাবে এরকম কিছু নীতি সরকার গ্রহণ করে। আবার খাত বলতে মালিকানা, ব্যক্তি মালিকানা, সরকারি মালিকানা উভয়েরই খাত এখানে বিদ্যমান, যেহেতু বর্তমানে বাংলাদেশে একটা মিশ্র অর্থনীতি চালু রয়েছে। এই মিশ্র অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানাও এখানে সহ অবস্থান করে। মুনাফা বন্টনের ক্ষেত্রে মুনাফা লাভের ক্ষেত্রে ব্যক্তি যেমন স্বাধীনতা আছে, রাষ্ট্রীয় মালিকানা মুনাফার ক্ষেত্র এখানে স্বাধীনতা বিদ্যমান রেখে মূলনীতি প্রণয়ন করা হয়েছে। তারপরে দাম প্রথা বা দাম নীতি, অর্থাৎ মূল্য ক্ষমতা বা মূল্য কাঠামোটা এদেশের অর্থনীতির যে সেটাকে মূল্যের হ্রাস টেনে নেওয়ার জন্য আর্থিক বা রাজস্ব নীতি উভয়ের সমন্বয় করার চেষ্টা করেছে, যাতে যে কোনো বেসরকারি খাত যাতে বেশি মুনাফা লাভের আশায় দাম ঊর্ধ্বগতিতে না নিয়ে যেতে পারে, সেই কারণে আর্থিক এবং বিভিন্ন পলিসি আর্থিক থেকে রাজস্ব নীতি সব নীতির একটা সমন্বয় সাধন করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা বাস্তবায়ন করার চেষ্টা সরকার করেছে। তারপরে আলোচনাতে আর একটা পয়েন্ট বিশেষ করে উল্লেখ করা যেতে পারে যে শ্রমিক স্বার্থ, এখানে শ্রমিকের স্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি বেসরকারি উভয়েরই যাতে মৌলিক চাহিদাগুলো বজায় রাখে সেরকম একটা নীতি বাস্তবায়ন করে রেখেছে সরকার এবং এই অর্থনীতির একটা মৌলিক বৈশিষ্ট্য এখানে বিদ্যমান রয়েছে। আর মৌলিক চাহিদাগুলোর মধ্যে ভোক্তা যেমন বেসরকারি খাতে ভোক্তা যেমন যে কোনো স্বাধীনভাবে ভোগ করার সুযোগ রয়েছে, উৎপাদনের ক্ষেত্রে উৎপাদককারীরা ওরাও স্বাধীনভাবে উৎপাদন করতে পারবে এবং সেটা বিক্রি করতে পারবে। তবে যে মুনাফা এটারও একটা সীমা নির্ধারণ করা হয়েছে, ঊর্ধ্বসীমা, সেইটা মেনেই উৎপাদকেরা তাদের ভোগ্যপূর্ণ দ্রব্য উৎপাদন করে থাকে। তারপরে সামাজিক নিরাপত্তা, বিশেষ করে সরকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন খাতে বিনিয়োগ করে, যেমন বয়স্ক ভাতা থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে কর্মসংস্থান ব্যাংক, বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের বেকারত্ব দূর করা এবং সেই পাশাপাশি
কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে উৎসাহ দিয়ে থাকি এবং এই ক্ষেত্রে অনেক কিছু পলিসি ইতিমধ্যে গ্রহণ করেছে অনেকটা বা তারপরে পাশাপাশি বেসরকারি খাতের বা পাশাপাশি বাংলাদেশে এখন একটা টেকনোলজি অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক সূচকের প্রত্যেকটা খাতকে ডিজিটালাইজ করার জন্য আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং অনেক আশার বিষয় সেটা উন্নয়ন খাত কিংবা যোগাযোগ ক্ষেত্রে যোগাযোগের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বিশেষ করে মানে এই টেকনোলজির মাধ্যমে অর্থাৎ এই আইটি খাতে আবারও ব্যাপক বিনিয়োগ এটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে শুরু হয়েছে আশা করি এই উন্নয়নটা যদি ধরে রাখা যায় আগামী হয়তো কয়েক বছরের মধ্যে আমরা যেটা ভাবছি তার চাইতে হয়তো আরও উন্নয়ন এদেশে আমরা লক্ষ্য করব এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে মানে সকল শ্রেণীর মানুষের মৌলিক চাহিদা এগুলো পূরণ হবে ইনশাআল্লাহ আমার সময় কম আমরা যেটা আলোচনা করেছি আমরা সারমর্ম যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বৈশিষ্ট্য বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে মূলত চলছে এখন মিশ্র অর্থনৈতিক অবস্থা এটাই হচ্ছে প্রধান আলোচ্য বিষয় তোমরা বাসায় থেকে নিরাপদের থেকে অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো অন্তত কষ্ট করে দেখার চেষ্টা করবে অন্তত কিছুটা হলেও উপকৃত হবে তোমরা সুস্থ থাকো ভালো থেকো এই খোদা হাফেজ